colleague, Dr. Sheila Joy. He is editor of Nature Science, Geology and Source. Sheila Joy completed his PhD in chemistry in 2019 from Indian Institute of Technology, Guwahati, with research focused on chemistry of formation of chemical complex on the surface of zinc champignonite, quantum dot, and its consequent critical application. As a postdoctoral researcher, he worked at IIT Kolkata, University of Sapienza, Italy, and Manu, National Institute for Material Science at Java, with a research interest of synthesis and surface modification of non-toxic nanocrystals for optoelectronic application. In 2024, he joined the Thank you, organizing committee, for inviting me for this talk. And I'm very glad to be present here today. So, mainly, I started speaking Bengali because everybody is Bengali here. So, এতক্ষণ অবধি মানে কাল থেকে আজ পর্যন্ত তোমরা বিভিন্ন স্কুলে বেশিরভাগটা হচ্ছে কি রিসার্চ হয় এবং সবাই কোথায় কি রিসার্চ করছে সেই ব্যাপার সম্বন্ধে শুনেছো। আজকে আমি এখন যেটা ফোকাস করবো সেটা হচ্ছে যে এই রিসার্চগুলো আলটিমেটলি হওয়ার পরে সেটা লোকালি এবং মানে পাবলিকের কাছে এবং একটা সায়েন্টিফিক কমিউনিটি থেকে কিভাবে যায়। So publication process. So the topic of my talk is the editor's black box. So this is all about me, and he has introduced everything about me. So what is the reason to publish? আমরা পাবলিশ করি কেন? একটা যুগ ছিল যখন মানুষ কোন একটা নতুন কিছু ফাইন্ডিংস পাওয়ার পরে বা রিসার্চ করার পরে সেটা খাতায় লিখে হাতে লিখে বা টাইপরাইটারে টাইপ করে সেটা পাঠাতো। যে যখন সত্যেন্দ্রনাথ বোস রিসার্চ করছেন না তারও আগেকার কথা বলছেন সেই সময় একটা রিসার্চ পাবলিশ হতে বহুদিন সময় লাগতো এবং মানুষ বহুদিন অপেক্ষা করতে হতো। তো একটা মানে আপডেট খাতা মানে নতুন রিসার্চ কি হচ্ছে সেই সম্বন্ধে জানা সেই সময় ডিফিকাল্ট ছিল, বাট নাও it has become very easier because internet আমাদের সবকিছু আমাদের হাতের মুঠোয় এসে গেছে। So first reason to publish our scientific findings is to see our responsibility to society, to contribute the scientific progress, because what today we are doing science and technology actually that is for only for development of humankind, for the welfare of the humankind. So আমাদের একটা রেসপন্সিবিলিটি যে আমরা কি রিসার্চ করছি এবং কি নতুন ফাইন্ডিংস আসছে সেটা মানব জাতির জন্য বা আমাদের সোসাইটির জন্য কি কাজে লাগতে পারে, তো সেইটা সবাইকে জানানোটা আমাদের একটা রেসপন্সিবিলিটি। এন্ড অফ কোর্স ফেম, বিকজ যারা সায়েন্টিফিক রিসার্চে ডিরেক্টলি আসেন বা তোমরা পরবর্তীকালে যারা আসবে, তো পাবলিশ করাটা কিন্তু একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। কোনো একটা রিসার্চ করার পরে সেটাকে লোকের কাছে তুলে ধরা সবার কাছে এবং বিশেষ করে সায়েন্টিফিক কমিউনিটির কাছে, তো এটা একটা ফেমেরও ব্যাপার। বিকজ একটা বিভিন্ন জার্নালের বিভিন্ন ইম্প্যাক্ট আছে, ভালো জার্নাল, মিডিয়াম জার্নাল, লো ডায়েট জার্নাল। আমি যদি খুব ভালো জার্নালে পাবলিশ করতে পারি, তোমরা নিশ্চয়ই নেচারের নাম শুনেছো, অনেকে সায়েন্সের নাম শুনেছো, এবং যারা একটু আবার তারা জ্যাক্স এমইউতে আরো অনেক ভালো ভালো জার্নালের নাম শুনেছো। তো সেই সমস্ত জার্নালে যারা পাবলিশ করে পেপার, তো তাদেরকে ন্যাচারালি সবাই ধরা হয় যেটা দে আর অ্যাকচুয়ালি গুড সায়েন্টিস্ট। তাছাড়া ফরচুন মানে কি, ধরো পার্টিকুলারলি একটা রিসার্চ করার জন্য যে আমরা আগে যে জিনিসটা পড়ছি, মানে একটা জায়গায় রিসার্চটা হয়েছে, তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাকচুয়ালি বিরাট একটা
যারা রিসার্চ করে তাদের একটা প্রচুর স্যাক্রিফাইস থাকে, তাদের একটা বিরাট স্ট্রাগল থাকে। কারণ প্রথমে তাদেরকে ল্যাব সেটআপ করতে হয়, ল্যাব সেটআপের পরে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং আনতে হয়, ফান্ডিং আনার পরে সেখানে সমাপ্ত হয়, মাথা থেকে আইডিয়া বার করতে হয়, সেটাকে অ্যাকমপ্লিশ করতে হয়, হিউম্যান পাওয়ার ডেভেলপ করতে হয়, সেটাকে লিখে পাবলিশ করতে হয়। সো ইট ইজ আ লট অফ ওয়ার্ক অ্যাকচুয়ালি। We are seeing in a 2 or 3 pages that the work has been done, but the background is actually really difficult. So এই ব্যাপারটা যখন তোমরা ফান্ডিং এজেন্সি থেকে ফান্ডিং আনার সময় আমার কাছে যদি কোনো পেটেন্ট বা যদি কোনো পেপার থাকে, তার মানে দ্যাট অটোমেটিক্যালি সেজ অ্যাবাউট মি, মাই পোটেনশিয়াল অ্যাবাউট দ্যাট হোয়াট আই ক্যান ডু অ্যাকচুয়ালি। সো দিস ইজ অ্যাবাউট দ্য ফরচুন যে আমি যদি পাবলিশ করি তাহলে পরবর্তীকালে আমার ফান্ডিং আনা বা আমাকে নিজেকে সায়েন্টিস্ট হিসেবে প্রমাণ করার যে ব্যাপারটা সেটা অনেকটাই জরুরি। হ্যাঁ, তো if your research does not generate papers, it might just as well not have been done. স্মৃতি তাকে না জানাতে পারো তুমি নতুন কি করেছো, তাহলে সেটা পড়া না পড়া দুটোই সমার্থক অ্যাকচুয়ালি। আমরা যদি নতুন কিছু একটা অ্যাচিভমেন্ট করি, কোনো মাধ্যমিকে ফার্স্ট হয়, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়, সেগুলো যদি পেপারে না দেয়, এটা ইট হ্যাজ নো ভ্যালু অ্যাকচুয়ালি, কেউ জানতেই পারবে না। So I am coming from the company Mind, so it is actually very well rich history in publishing various types of journals, various types of books. এবং এটা আমাদের remarkable history যে out of 935 Nobel laureates, more than 460 of them has published in Mind, and including this big names actually you can see like Mary, Nelson Mandela, Milton Friedman, and many and actually we are not only focused on science, আমাদের widely humanities, social science and everything they are publishing. So this is a very short about my company. Like John William Sons প্রথম establishment ছিল 1807 সালে in the city of New York City, এবং 217 বছর পরেও এই কোম্পানি চলছে এবং সেভেন জেনারেশন ফ্যামিলি অফ বিজনেস। আমাদের হেডকোয়ার্টার হচ্ছে হবকেন, নিউ জার্সি, এন্ড আমাদের গোটা পৃথিবীতে বিভিন্ন দেশে অলমোস্ট 28টা কান্ট্রিতে আমাদের 70খানা অফিস আছে। ইন্ডিয়াতে আমাদের হেড অফিস হচ্ছে নিউ দিল্লি, এবং আমাদের যে YDCH যে ব্যাপারটা আছে মানে ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড কেমিস্ট্রি যে পেপারগুলো পাবলিশ হয় সেগুলো মেইনলি ওয়াইন এন্ড জার্নাল থেকে সেগুলো কন্ট্রোল হয় অ্যাকচুয়ালি হেড অফিস সেখানে। আর ওয়াইন বিভিন্ন টাইপের জার্নাল আছে এবং সাবজেক্ট is a wide range of subjects like agriculture, art and applied science, humanities, law, life science, medicine, and everything. So, paper submission এর পরে মানে কোন একটা রিসার্চ কাজ করার পরে ম্যানুস্ক্রিপ্ট সাবমিশনের পরে সেই সাবমিশন গুলো as in the form of paper কে সাবমিট করে সেটা তোমাদের প্রথম জানতে হবে। তো সেইটা যারা করে তারা হচ্ছে এডিটর। আমরা যে সেই কাজগুলো করি, পেপার প্রথম সাবমিট হলো, সাবমিট হওয়ার পরে সেই পেপারটা প্রথম আমরা দেখতে পাই, মানে আর অন্য কেউ দেখার আগে আমরা দেখতে পাই। তো এই এডিটোরিয়াল অফিস বেসিক্যালি দুটো মডেলে চলে, একটা হচ্ছে ইন-হাউস এডিটরস, একটা হচ্ছে এক্সটার্নাল এডিটরস। ইন-হাউস এডিটরস কিছু কিছু জার্নাল কোম্পানি বা পাবলিশিং কোম্পানি এই মডেলটা ফলো করে। ইন-হাউস এডিটরস লাইক নেচার, আমাদের ওয়াইন, এটা ইন-হাউস এডিটরস ফলো করে যারা অ্যাকচুয়ালি ফুল টাইম এমপ্লয়ি অফ দ্য কোম্পানি অর দ্য পাবলিশিং হাউস, এবং তারা মানে আমরা ওটাতে ডেডিকেটেডলি কাজ করি, আমরা অন্য কোনো কিছু এমপ্লয়ি নয়, আমরা শুধুমাত্র ওয়াইডলি কাজ করি। আর একটা মডেল চলে দ্যাট ইজ এক্সটার্নাল এডিটরস লাইক PNAS, ACS অর RSC, এরা এই এক্সটার্নাল এডিটর ফলো করে লাইক আমেরিকান কেমিক্যাল সোসাইটি, রয়্যাল সোসাইটি ফর কেমিস্ট্রি। তো এরা অ্যাকচুয়ালি মানে এডিটর যারা যারা হন তাদের নিজস্ব একটা রিসার্চ গ্রুপ আছে, তারা অলরেডি একটা বড় যারা প্রফেসর বা কোনো যারা সায়েন্টিস্ট, সো তারা ভেরি এক্সপার্ট ইন দ্যাট স্পেসিফিক ফিল্ড। এবার এই যে দুটো জিনিস ইন-হাউস আর এক্সটার্নাল এডিটর, এই দুটো এডিটরসের মধ্যে বেনিফিটস এবং ডিমেরিটস দুটোই আছে। ইন-হাউস এডিটরস যারা হয় আমাদের মতো যারা পার্টিকুলারলি ডেডিকেটেডলি পুরো এডিটোরিয়াল জয়েন করছি সারা জীবন, আমাদের কোনো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন নেই, আমরা এমপ্লয়েড বাই পাবলিশার্স। কিন্তু এক্সটার্নাল যারা হয় তারা অ্যাক্টিভ রিসার্চার, অ্যাফিলিয়েটেড উইথ রিসার্চ ইনস্টিটিউট। সো
our merits are like you can't report your potential competitors because we are not active researchers. You can definitely rely on us. আমরা কখনোই আপনাদের মানে তোমাদের বা আপনাদের যে কোনো পেপারকে আমরা পুরোপুরি আনবায়াসড ওয়েতে দেখার চেষ্টা করি। সো আমাদের টাইম পুরোপুরি রিপোর্ট করতে চাই না, কিন্তু আমাদের ড্রব্যাকস থেকে আমরা যেহেতু অ্যাক্টিভ রিসার্চার হই সেই জন্য আমাদের বোর্ড মেম্বারদের ডিসিশনের উপর এবং নেটওয়ার্ক ডেটাবেসের উপর রিলাই করতে হয় ডিসিশন মেকিং এর ব্যাপারে। আর অন্যদিকে যারা এক্সটার্নাল তারা ইমিডিয়েটলি ফিল্ডটাকে জানে, মানে তারা যেহেতু অ্যাক্টিভ রিসার্চার সেই জন্য যেহেতু নিজে রিসার্চ করছে সেই জন্য অবশ্যই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ তাদের অনেক বেটার হবে। হ্যাঁ, কিন্তু they have potentially conflict of interest with you because if you are doing work on the same field, so definitely there will have some conflict of interest. And আমরা যেহেতু ফুল টাইম ডেডিকেটেড সেই কারণে আমাদের কাছ থেকে আপনারা রিপ্লাই বা তোমরা রিপ্লাই খুব ইজিলি পেতে পারবে তাহলে, কিন্তু তারা যেহেতু অলরেডি প্রফেসরের জব বা সায়েন্টিস্টের জব তারা অলরেডি করে, তো দে আর ডেডিকেটেড ফর দ্যাট জব and this is their side work, so they have some less time for medical to all this stuff. So this is our team in India. We have recently expanded to like around 94 engineers. So it is actually expanding from last 5 to 6 years. আগে ওয়াইড এডিটর আমাদের ইন্ডিয়াতে সেইভাবে ছিল না, বেসিক্যালি মেইনলি ছিল যেটা সেটা ইউএসএ এবং জার্মানি মানে ইউরোপিয়ান কান্ট্রিতে ছিল। রিসেন্টলি চায়না এবং ইন্ডিয়াতেও এই এডিটোরিয়াল দুটো সেক্টরে নেওয়া হয়েছে, একটা হচ্ছে কম্প্রিহেনসিভ এডিটোরিয়াল ইভালুয়েশন এবং পাবলিকেশন টেস্ট, দুটো টেস্টই নেওয়া হয়েছে এবং অ্যাকচুয়ালি এটা আরো এক্সপ্যান্ড হচ্ছে। এটা যেটা দেখেছি আমরা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স, ফিজিক্স এন্ড কেমিক্যাল সায়েন্স। এই ফিল্ডে অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল সায়েন্স ফিল্ডগুলো আমরা এই মধ্যে ইনক্লুড করে নিয়ে নেব। সো এডিটরের মেন রোল হচ্ছে প্রথম ম্যানুস্ক্রিপ্ট অ্যাসেসমেন্ট। একটা ম্যানুস্ক্রিপ্ট সাবমিশনের পরে তার পার্টিকুলারলি যে ফিল্ড অফ এক্সপার্টাইজ আছে তার উপর বেস করে আমাদের প্রচুর রিসার্চ আছে এবং তার যে ফিল্ড অফ এক্সপার্টাইজ তার উপর বেস করে ম্যানুস্ক্রিপ্ট অ্যাসেসমেন্ট হয়। তারপর আমরা ডিসিশন নিই যে পেপারটা অ্যাকচুয়ালি যে জার্নালে সাবমিট হয়েছে সেই জার্নালের জন্য পারফেক্টলি সুটেড কিনা ইন দ্য ফর্ম অফ স্কোপ অর ইন দ্য ফর্ম অফ ইমপ্যাক্ট ফ্যাক্টর, যে তার কতটা ইমপ্যাক্ট, সেই ইমপ্যাক্ট অনুযায়ী সে সুইটেবল কিনা সেই তার উপর ডিপেন্ড করে আমরা পেপারটাকে আইদার ট্রান্সফার করি কিংবা সেটাকে আমরা রিভিউয়ারের কাছে পাঠাই। রিভিউয়ার মানে হচ্ছে তারা ওই ফিল্ডে অ্যাক্টিভ রিসার্চার আছে, তো তারা পেপারটাকে ইন ডিটেইলস পড়ে এবং তারা কমেন্টস দেয় এবং ফাইনাল ডিসিশন মেক করে। And apart from all these things, our seed editors and publication desk editors mainly groups like জার্নালিস্ট ক্যারিয়ার টিচিং করা হয়, নতুন কোনগুলি এমার্জিং ফিল্ড হয়েছে কিনা তার উপর অ্যাপ্লিকেশন করা হবে কিনা, সেটাতে ফোকাস করা হবে কিনা, কমিউনিটি ইন্টারাকশনস লাইক আজকে আমি এখানে এসেছি এরকম ধরনের কমিউনিটি ইন্টারাকশনস নিয়ে ইন্টারাকশন বাড়ানো, নিউজ পাবলিসিটি মার্কেটিং এন্ড অবভিয়াসলি সায়েন্টিফিক পাবলিশিং এথিক্সটা, যে আমাদের সায়েন্টিফিক যে পাবলিকেশনস গুলো হচ্ছে তাতে এথিক্স মেইনটেইন হচ্ছে না হচ্ছে না। এন্ড অ্যাডিশনালি আমরা কিছু কিছু সময় রিভিউজ, মিনি রিভিউজ এগুলো অ্যাপ্লিকেশন করি, মানে কোনো ফিল্ডে হয়তো কোনো একজন অনেক কাজ করেছেন তো তিনি সেই ফিল্ডের অ্যাকচুয়ালি আমরা হয়তো মনে করছি তিনি পণ্ডিত ব্যক্তি, সেই সমস্ত ক্ষেত্রে তাকে আমরা ইনভাইট করি যে আপনি এই ফিল্ডের মধ্যে লিখুন এবং তার দ্বারা যেন একটা সায়েন্টিফিক কমিউনিটি যেন উপকৃত হয় একটা সহজ সরল ভাষায়। মানে বেসিক্যালি রিভিউ এর ক্ষেত্রে কি হয়, রিভিউ আর্টিকেলের ক্ষেত্রে অনেকগুলো রিসার্চ মানে ধরো 10টা 15টা 20টা আরো বেশি রিসার্চ নিয়ে একটা ছোট রিভিউ টাইপের লেখা যাতে অনেক কিছু ইনফরমেশন থাকে। হ্যাঁ, তাছাড়া আমরা নতুন যে ধরনের কাজগুলো হচ্ছে সেগুলো আমাদেরকে মনিটর করতে হয়, যে নতুন কোনো একটা ফিল্ডে নতুন ডেভেলপমেন্ট হচ্ছে তার এফিসিয়েন্সি কোনো একটা ডিভাইসের কতটা বাড়লো, নতুন কি ডিসকভারি হলো কোনো একটা, সেগুলো আমাদেরকে অ্যালার্ট থাকতে হয় সবসময়। হ্যাঁ, চেকিং আউট নিউ ট্রেন্ডস এন্ড ডেভেলপিং ন্যাচারালি হবে around scientific conference organizing symposia like this. So একটা ম্যানুস্ক্রিপ্ট সাবমিশনের পরে যেটা বলছিলাম যে একটা এডিটর আছে, আমরা পার ডে 5টা 6টা 7টা করে পেপার আমরা হ্যান্ডেল করি নতুন পেপার সাবমিশনের পরে। তো ইট ইজ
not likely বা it's not possible for us যে পুরো পেপারটা প্রথম থেকে শেষ অবধি পড়া খালসা পেপার একদিন এবং পড়া দরকার হয় না সব বেসিক্যালি কোনো পেপার থেকে বলে যে এই পেপারটা ইম্প্যাক্ট করতে হবে তো মেইনলি আমরা যেগুলো বলি সেটা হচ্ছে টেকনিক্যাল চিপ মানে অথার যে সাবমিট করেছে সে অরিজিনালি যে জায়গায় বলেছে আছে সেখানে আছে কি নেই অনেক সময় হয় কোনো রকম এথিক্যাল প্রবলেম থাকে যে অনেকে হয়তো কোনো অ্যাপ্লিকেশন সাপোজ ধরো কাজী রাজ কলেজে কাজে কেউ স্টুডেন্ট আছে দুটো পড়া থাকতে না 3 বছরের লাগে কাজী রাজ কলেজে নাম দিয়ে পেপার অ্যাপ্লিকেশন সেই সময় ওখানকার অ্যাপ্লিকেশন নাও সেগুলো আমাদেরকে দেখতে হয় ডুপ্লিকেট সাবমিশন চেক মানে হচ্ছে যে আগে কোনো সাবমিশন অলরেডি হয়ে গেছে মানে সাইমালটেনিয়াস সাবমিশন আছে কিনা মানে আমরা এক্সপেক্ট করি যে সায়েন্টিফিক কমিউনিটি উইল বি ভেরি মাচ অনেস্ট বাট টু বি অনেস্ট this is not always the fact sometimes you find some dishonesty also so মানে সাইমালটেনিয়াস সাবমিশন is actually a problem মানে একই পেপার একই রিসার্চ করার পরে আমি করছি কি সেই পেপারটাকে পাঠিয়ে দুটো তিনটে জার্নালে পাঠিয়ে দিচ্ছি একটু ঘুরিয়ে দিচ্ছি তো সেই জিনিসগুলো আমরা করি লাইক ডুপ্লিকেট সাবমিশন চেকস লেখারিজম চেক করা হয় যে কপি পেস্ট কতখানি আছে সে মানে যে কাজটা করেছে সেটা অন্য কাজের কতখানি কপি আছে কিনা অরিজিনালিটি কতখানি আছে তারপর এবার এগুলো গেল টেকনিক্যাল চেক এরপরে যেটা করা হয়েছে মানে সায়েন্টিফিক চেকিংয়ের মধ্যে সেটা হচ্ছে টাইটেল এবং কভার মানে কোন একটা ম্যানুস্ক্রিপ্টের লিখতে গেলে তোমাদের যেটা দেখানো উচিত ছিল সেটা একটা ম্যানুস্ক্রিপ্ট আমি মানে দেখাতে ভুলে গেছি প্রথমে থাকে টাইটেল তারপর থাকে অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যে বেসিক্যালি মানে পুরোটা কাজটাকে ছোট করে তুলে ধরা হয় যে কাজে কি করা হয়েছে নতুন কি ফাইন্ড করা হয়েছে আগে থেকে কতখানি ডেভেলপ করা হয়েছে এবং এর কাজে ইমপ্যাক্ট পরবর্তীকালে কি হতে পারে সেটাকে খুব জিস্ট করে লেখা থাকে সেটাকে বলা হয় কি অ্যাবস্ট্রাক্ট তো আমরা টাইটেল কভার লেটার এবং অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট এই দুটোতে আমরা ভালোভাবে করি প্রথমে কারণ all these fours are actually creates first impression of the paper তারপর রেফারেন্স এবং ইন্ট্রোডাকশন অফ রিসার্চ দেখা হয় রেফারেন্স মানে হচ্ছে কোন একটা কাজ করার সময় রিসার্চ করার সময় যে সমস্ত কাজগুলো বা আগে যে সমস্ত কাজগুলো হয়েছে কোন কোন কাজগুলো আমাকে হেল্প করেছে সেই কাজটা করতে আমি কোন কোন জায়গা থেকে উপকৃত হয়েছি বেসিক্যালি সেটা হচ্ছে রেফারেন্স যে আমার কোন কোন জায়গা থেকে আমি পার্টিকুলার কোনো একটা জায়গা পেয়েছি বা কোনো একটা ইনফরমেশন পেয়েছি সেইগুলো সো যদি কোনো পেপারের রেফারেন্স ভালো হয় অবভিয়াসলি সেই কাজটাকে ভালো করে করা হবে এবং লাস্ট যেটা আমরা দেখি সেটা হচ্ছে ক্লিয়ার টেবলস আর ক্যাপশনস সো মেন ম্যানুস্ক্রিপ্টের পুরো জিনিসটা পড়া আমাদের মধ্যে সম্পূর্ণ পসিবল এন্ড যেটা মেইনলি দেখি সেটা হচ্ছে যে পেপার সাবমিশনের পরে যখন মানে যারা পেপার সাবমিট করে অর্থাৎ তারা একটা কিছু সাজেস্টেড রিভিউয়ার্স করে নাম দেয় তো আমার যে একটাই কথা বলছি অনেস্ট কথা বলছি কিন্তু অনেক সময় হয় দেখা যায় যে তাদের কোলাবরেটর মানে তারা একসাথে রিসার্চ করে বা খুব ভালোভাবে চেনে এরকম লোকজনের নাম আমরা অনেক সময় পেয়ে গেছি তো সেগুলো আমরা চেকিং যদি এরকম হয় তখন সেটা জন্য আমরা বলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেগুলো আমরা বাদ দিয়ে দিই এবং অবভিয়াসলি যে সেই অফারের নামে আমরা নোট লিখে রাখি যাতে ভবিষ্যতে তার কোনো রকম সাজেস্টেড রেফারেন্স আর দেওয়া হয় আর এই রিভিউয়ার খোঁজার কাজটা খুব ইম্পর্টেন্ট কারণ ফার্স্ট ইমপ্রেশন জেনারেট হওয়ার পরে আমরা যদি ভাবি যে কোনো একটা কাজ সেম পাবলিশের তো তখন কিন্তু এক্সপার্ট অফ দ্য ফিল্ড থেকে আমরা পুরো চেকিং করা যেতে পারে তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি reviewers do these things রিভিউয়ার চয়েস করার জন্য মেইন যেগুলো দেখি সেটা হচ্ছে নলেজ অফ দ্য কমিউনিটি অথার থেকে সাজেশন অবশ্যই আমরা নিই ইন্টারনেটে সার্চ করে দেখি ডেটাবেস থেকে দেখি এবং আদার সাজেশনস যেটা থেকে পাই সেগুলো নেওয়া সো একটা পেপার সাবমিশনের পরে যেটা অথরদের কাজ সেটা হচ্ছে চুপচাপ বসে থাকা সেই সময় দিয়ে শুধুমাত্র ওয়েট করা এবং অফকোর্স ডিসিশন লেটার যাই হোক আমাদের প্রত্যেকের কাছে মানে রিকোয়েস্ট যে প্লিজ এই
মানে রিভিউটাকে আপনারা ডিসিশনটাকে এটাকে আপনারা অপরচুনিটি বা ইনফরমেশন হিসেবে পাবেন এবং ট্রান্সফার অফারটাকে অবশ্যই কনসিডার করতে কারণ এটা অনেক ফিনিশিং দিয়ে দেওয়া এবার আমি জাস্ট আমাদের ওয়াইডি যে সমস্ত পোর্টফোলিও রয়েছে সেগুলোর মধ্যে শর্ট একটা বলবো যেমন বিভিন্ন হোয়াটসঅ্যাপ এক্সারসাইজের জার্নাল আমাদের কি আছে কেমিস্ট্রি হেলথকেয়ার ফিজিক্স পলিমার সায়েন্স সাস্টেনেবিলিটি এন্ড এনার্জি সায়েন্স এই সমস্ত এবং কেমিস্ট্রি অফ ইউরোপ এটা হচ্ছে একটা যে একটা সোসাইটি কেমিস্ট্রি কেমিক্যাল সোসাইটি এবং তার জার্নাল ওয়াইডি আমরা ছাপি এবং এই কেমিস্ট্রি অফ ইউরোপ একটা কিছু কোলাবোরেশন 16 কন্টিনেন্টাল ইউরোপিয়ান কেমিক্যাল সোসাইটিস তাদের কুড়িখানা জার্নাল আছে যেমন তাদের খুব ইম্পর্টেন্ট জার্নাল কেমিস্ট্রি ইউরোপিয়ান জার্নাল কেম সাসকেন এগুলো নাম করা জার্নাল এগুলোর মধ্যে এছাড়াও এশিয়ান কেমিক্যাল হিস্টোরিয়াল সোসাইটি পেপার আমরা ছাপি এবং এটা হচ্ছে একটা মানে এশিয়ার মধ্যে বিভিন্ন দেশের একটা সোসাইটি বিভিন্ন দেশ থেকে তো ওয়াইডি মেন যে কিছু জার্নাল আছে যেগুলো আমরা ফ্ল্যাগশিপ জার্নাল বলি সেগুলো হচ্ছে অ্যাডভান্স ম্যাটেরিয়ালস অ্যাডভান্স ফাংশনাল ম্যাটেরিয়ালস এন্ড অ্যাডভান্স সায়েন্স অ্যাকচুয়ালি এই জার্নালগুলোর ইম্প্যাক্টটা খুব ভালো 39 and it is around 60 এছাড়াও আমাদের ন্যানো সায়েন্স এবং ন্যানো টেকনোলজিতে small method small science small structures এই চারটি জার্নাল আছে they are all having impact factor more than 10 এবং এদের সিস্টেম জার্নাল হিসেবে ন্যানো সিলেক্ট ও পার্টিকেল সিস্টেম ক্যারেক্টারাইজেশন আছে এছাড়াও আপনারা পাবেন এনার্জি সায়েন্স সাস্টেনেবিলিটি বিভিন্ন জার্নাল লাইক অ্যাডভান্স সাস্টেনেবল সিস্টেম অ্যাডভান্স এনার্জি ম্যাটেরিয়ালস তাছাড়া ফিজিক্সের কোর ফিজিক্স ইলেকট্রনিক্স এন্ড ফটোনিক্স এর বহু জার্নাল আছে এগুলো প্রত্যেকটা ধরে ধরে বলছি না টাইম ইজ ভেরি লিমিটেড Silas, laptop doesn't run for you. এছাড়াও মেটেরিয়াল সায়েন্সের বিভিন্ন জার্নাল আছে এগুলো আমি ডিটেইলস বলছি না আর মেইনলি স্লাইডের মধ্যে সম্পূর্ণ এটা হচ্ছে যে ব্রড স্কোপ ট্যাক্সি জার্নাল লাইক অ্যাডভান্স মেটেরিয়ালস অ্যাডভান্স প্রফেশনাল মেটেরিয়ালস and you want the technique and advanced science আমাদের এগুলো যে অ্যাডভান্স ফ্যামিলি জার্নাল তো ব্রড স্কোপ যে এরিয়াগুলো আমাদের জার্নালে কভার করা হয় এগুলো হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি এন্ড পলিমার সায়েন্স কনডেন্স ম্যাটার ফিজিক্স ডায়াগনোসিস এন্ড থেরাপি ইলেকট্রনিক ডিভাইসেস এনার্জি জেনারেশন এন্ড কনভার্সন এনার্জি স্টোরেজ ইঞ্জিনিয়ারিং ইন্টারফেস সায়েন্স ফটোনিক্স সিস্টেমস এন্ড কন্ট্রোল সো I will not elaborate on these things. Thank you for your attention. Now we publish widely and also that is widely identified part of knowledge. Thank you very much. Silas, আমার সব বন্ধুরাই বাইরে এডিটর এটা আমার একটা পেপার বাইরে হচ্ছে না হ্যাঁ সবই এসএস আর এসএস হচ্ছে Widely এটা একটা সমস্যা যে মানে হাই ফুটিং ইমপ্যাক্ট ফ্যাক্টরের মধ্যে আমাদের রেপুটেড জার্নালের সংখ্যা কম so we are working on it and hopefully within few years definitely will some journal. So you think we can publish only from like not around that? Actually
I don't. Okay. Fantastic talk. Thank you very much. One more question from please go ahead. Please go ahead. Thank you, here you are. I request Dr. Ravi Johnson to the stage and here you are.